ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয়। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। যে কোনো ঘটনায় জড়িত দোষীদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন আদিন সচিব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বা উস্কানির অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই চেষ্টাকে প্রতিহত করতেই ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতবিনিময়। আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম, যেহেতু ধর্মীয় সম্প্রদায়ের অবাধ তথ্য পেতে নেতাদের সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূস বলেন, ধর্মমতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাই এক পরিবার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। সংখ্যালঘুদের নিয়ে বিদেশি প্রচার মাধ্যমে যেভাবে বিভিন্ন হামলার অপপ্রচার চলছে, বাস্তবতা হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে এমন কোনো ঘটনা ঘটলে সরকারই দোষীদের বিচারের আওতায় আনবে। দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হলো আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সংলাপে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের নেতারা সহ বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়। আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। যার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। ধর্মীয় নেতারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো থাকলেও একটা পক্ষ উস্কানি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কোনো কিছু ঘটলেই বাইরের রাষ্ট্র মাথা ঘামাক, এটা চান না বলেও মন্তব্য করেন তারা। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায়, ভুল সংবাদ সম্প্রচার না করে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিদেশে যতই অপপ্রচার চলুক, বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সাথে আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিদেশে থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোন আলাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বক্তব্যের মধ্যে যেগুলো সহিংসতার উস্কানিমূলক এবং গণহত্যার তদন্ত ও বিচার কাজকে বিঘ্নিত করতে পারে তা প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা। শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা তা জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে তার পক্ষে কোনো আইনজীবী না থাকার কথা জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের চড়া দামে রেকর্ড গড়ে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। গ্রামের তুলনায় শহরে এ হার বেশি। এ কারণে পরিসংখ্যান ব্যুরোর নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.38%। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডলারের বাজার স্থিতিশীল থাকায় জুনের মূল্যস্ফীতি কমে আসবে 7%। শারফুল আলমের রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। শাকসবজির পর নতুন পেঁয়াজও আসছে মোকামগুলোতে। তবে সরবরাহ বাড়ার পরও অতিরিক্ত দামে এসব পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যে পরিসংখ্যান ব্যুরো বিবিএস নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক প্রকাশ করেছে, যেখানে জানানো হয় গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 13.8%। অর্থাৎ গেল মাসে 100 টাকার খাদ্যপণ্য কিনতে হয়েছে 113 টাকা 38 পয়সায়, যা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। গ্রাম ও শহর বিবেচনায় গ্রামে গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও বিপরীত চিত্র ছিল শহরগুলোতে। বিশ্লেষকদের মতে দুর্বল বাজার তদারকির কারণে এখনো সুযোগ নিচ্ছে কারসাজিকারীরা। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে এগ্রিকালচার ফিল্ড সেলফ সাফিসিয়েন্সি আসে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটার অ্যাডভান্টেজ আমরা পাই। মার্জিন কমানো হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে, কমিশন রেস্ট্রিক্টেড করা হয়েছে, তো বিজনেসম্যানদের তো এটার অসুবিধা হওয়ার কথা না। প্রথমে তো 4 মাস চেয়েছে তারা বাই ডিসেম্বর, তারপরে আরো 6 মাস চেয়েছে বাই জুন। আমার মনে হয় এভরিথিং উইল বি ইন অর্ডার এই টাইমের মধ্যে। এদিকে চড়া খাদ্য মূল্যের কারণে গড় মূল্যস্ফীতিও বেড়েছে। সিপিআইয়ের তথ্য অনুযায়ী গত মাসে গড় মূল্যস্ফীতি ছিল 11.38%, যা আগের মাসগুলোতে ছিল 10.5%-এরও বেশি। বন্যার কারণে বাজারে সবজি ও খাদ্যপণ্যের দাম বাড়তি, কয়েক মাসের মধ্যে তা কমে আসবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি মনে করি যে ইনফ্লেশন ইজ গোইং টু কাম ডাউন। What is our target? Our target is 7% by end June and 5% definitely by next fiscal year. The exchange rate is stable, monetary policy is tight. I told the fiscal part that you must reduce your bank borrowing to give more space for the private sector. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদ হারের পরিবর্তনের পাশাপাশি মুদ্রানীতিও সংকোচনমূলক করা হয়েছে বলে জানান বিশ্লেষকরা।
আগামী মাসে পেঁয়াজ, আলু সহ অন্যান্য পণ্যের সরবরাহ বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো কমে আসবে বলেও মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মামলায় নাম থাকলে যাচাই না করে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে জানান তিনি। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান পুলিশের। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না।